এই মৌসুমি, তুই একটু সামনে এগিয়ে দেখ তো তোর বৌদিরা এখনো আসছে না কেন? অনেকক্ষণ তো হয়ে গেল, ওদের তো এতক্ষণে বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। তোর দাদাও তো আবার ফোন ধরছে না। নতুন বউকে বরণ করার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা দুটোই ব্যথা হয়ে গেল। মায়ের কথা শুনে মৌসুমি কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখে ঝাঁকে ঝাঁকে গাড়ি তাদের বাড়ির দিকেই যেন এগিয়ে আসছে, যা দেখে মৌসুমি খুবই অবাক হয়। ও মা, দাদা বৌদি তো একটাই বিয়ের গাড়িতে করে আসবে, তাহলে এতগুলো গাড়ি একসঙ্গে রাস্তা জুড়ে আসছে কেন? কোনো মিনিস্টার আবার আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে নাকি? মৌসুমীর কথা শুনে সোনালী দেবীও দেখতে পায় অনেকগুলো গাড়ি একসাথেই তাদের বাড়ির রাস্তার দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই সামনের গাড়িটা একদম সোনালী দেবীর বাড়ির সামনে এসে দাঁড়ায়। সেই গাড়ির মধ্যে থেকে অন্তরা এবং রূপেশ বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেই গাড়ির পেছনে থাকা বাকি গাড়িগুলো একসাথে দাঁড়িয়ে যায়। আরে তোরা সামনে থেমে গেলি কেন? পেছনের গাড়িগুলোকে যাওয়ার সুযোগ দে। তোরা তোদের গাড়িটা সরিয়ে নে, ওই গাড়িগুলো না হলে যেতে পারবি না। লোকজন এখনই নেমে কথা শোনাতে আসবে। কেউ আসবে না মা, আসলে এই গাড়িগুলো সব আমারই। এখানে মোট 150টা গাড়ি আছে। আসলে আমার বাবা গাড়ি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। আমি ছোটবেলা থেকেই গাড়ি খুব পছন্দ করি, তাই বাবা আমাকে বিয়ের যৌতুক হিসেবে 150টা গাড়ি দিয়েছে। এমন কথা শুনে সোনালী দেবী এবং তার পরিবার একেবারে আকাশ থেকে পড়ে, কারণ তারা স্বপ্নেও ভাবতে পারে না বিয়েতে এরকম 150টা গাড়িও যৌতুক হিসেবে পাওয়া যেতে পারে। কিন্তু ব্যাপার হলো এখন অতগুলো গাড়ি তারা কোথায় রাখবে তা নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে। সবই তো বুঝলাম, কিন্তু 150টা গাড়ি আনার তো কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ মানছি আমাদের বাড়ির উঠান অনেকটাই বড়, কিন্তু তবুও এতগুলো গাড়ি রাখার কি জায়গা হবে? তুমি 2টো গাড়ি আনতে পারতে, 3টে গাড়ি আনতে, 5টা গাড়ি আনলেও আমি কিছু বলতাম না, কিন্তু এতগুলো গাড়ি এখন রাখা যাবে কোথায়? আরে ঠিক জায়গা হয়ে যাবে, আপনার বাড়ির এত বড় উঠান আছে তো, আপনি চিন্তা করবেন না। আমার বাপের বাড়ির গ্যারেজে এর থেকে অনেক বেশি গাড়ি থাকে। এই যে ড্রাইভার, তোমরা সবাই গাড়িগুলো পরপর সারি করে উঠানে রেখে দাও। অন্তরার কথা শুনে ড্রাইভাররা সারি সারি করে গাড়ি রাখতে শুরু করলেও কিছুতেই সেই 150টা গাড়ি রাখার মতো জায়গা হয় না। তাই অন্তরা ঠিক করে সে বেশ কয়েকটা গাড়ি তাদের বাড়ির মধ্যেই গ্রাউন্ড ফ্লোরে রেখে দেবে। রূপেশও অন্তরার কথাই সায় দেয়, কিন্তু সেই ব্যাপারটা সোনালী দেবী মেনে নিতে পারে না। এই রূপেশ, তোর বউয়ের কি মাথায় কোনো গন্ডগোল আছে? এই গাড়িগুলো রাস্তার উপর দিয়ে চালিয়ে নিয়ে আসা হয়েছে, এখন এই গাড়িগুলো আমাদের বাড়ির মধ্যে রাখা হবে? শোন, আমার বাড়ির মধ্যে কিছুতেই আমি গাড়ি রাখতে দেব না। বাড়ির বাইরে থাকবে সেটাও আমি মানছি, কিন্তু বাড়ির মধ্যে আবার কে গাড়ি রাখে? আমরা তো ডাইনিং এ ওঠা বসা করতেই পারবো না। উফ মা, তুমি বুঝতে পারছো না, আমি যদি অন্তরাকে আটকাই তাহলে অন্তরা আমার উপর ভীষণ রেগে যাবে। এতগুলো দামি দামি গাড়ি বাড়ির মধ্যে রয়েছে, তোমার কি নিজেকে বড়লোক ফিল হচ্ছে না? ও হ্যাঁ, আর একটা কথা শুনে রাখো, অন্তরাকে তুমি কোনো আজেবাজে কথা বলবে না, তাহলে ও কিন্তু ভীষণ রেগে যাবে আর উল্টো পাল্টা কাণ্ড কারখানা ঘটাবে, বুঝেছো? রূপেশের কাছ থেকে এরকম কথা শোনার পর সোনালী দেবীর আর কিছু বলার থাকে না, কিন্তু অন্যদিকে বাড়ির মধ্যে গাড়ি ঠোকাতে গিয়ে মেন গেটের দরজার কিছুটা অংশ ভেঙে যায়, যা দেখে সোনালী দেবী অত্যন্ত রেগে যায়। কিন্তু নতুন বৌমা অন্তরাকে কেউ কিছু বলতে পারে না। এমনকি কিছুক্ষণের মধ্যেই সোনালী দেবী লক্ষ্য করে বাড়ির ডাইনিং এর মধ্যে 2-3টে গাড়ি একসঙ্গে রাখার চেষ্টা করার ফলে তাদের বাড়ির বেশ কয়েকটা আসবাবপত্র ভেঙে যায়। এতে করে বাড়ির মধ্যেকার সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যায়, যা দেখে সোনালী দেবীর খুব খারাপ লাগলেও সে কিছু করতে পারে না। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন, ওমা, বাড়ির একই অবস্থা হয়েছে, চারিদিকে জিনিসপত্র ভাঙা, তার উপরেই বাড়ির মধ্যে কে গাড়ি ঢুকালো? নিশ্চয়ই কালকে ওই নতুন বউটা এসেছে। গন্ড মূর্খ, মাথায় কোনো বুদ্ধি নেই। গ্যারেজ পায়নি বলে মনে হয় বাড়ির মধ্যেই গাড়িটা ঢুকিয়ে দিয়েছে। এই যে মহারানী। সুতোবার ডাক শুনে বাড়ির সবারই ঘুম ভেঙে যায়। অন্তরা যখন ঘরের বাইরে বেরিয়ে আসে তখন, কি হয়েছে? এভাবে চিৎকার করে কথা বলছো কেন? বাড়ির মধ্যে গাড়ি রাখা হয়েছে সেটা শুধু তুমি নও, সবাই দেখতে পাচ্ছে। আসলে আমার বাপের বাড়ি থেকে 150টা গাড়ি পাঠানো হয়েছে তো, আমি গাড়ি রাখার মতো জায়গা পাচ্ছিলাম না, তাই ভাবলাম বাড়ির মধ্যে কয়েকটা গাড়ি রেখে দিই। অবশ্য তোমার মতো ছোট লোক এতগুলো গাড়ির মর্ম বুঝবে কিভাবে? দেখো অন্তরা, ছেলে মানুষের একটা সীমা থাকে। তুমি তোমার বাবার একমাত্র মেয়ে বলে তুমি তোমার বাপের বাড়িতে যা ইচ্ছা তাই করেছো, কিন্তু এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে তুমি একা থাকো না, আমরা সবাই থাকি, তাই তোমাকে সবার মতো করেই চলতে হবে। বাড়ির মধ্যে গাড়ি থাকলে আমরা মানুষেরা বাস করব কিভাবে? তোমরা কিভাবে বাস করবে দ্যাটস নট মাই প্রবলেম।
যাই হোক, আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দাও। আমি আমার ল্যাম্বরগিনি করে ব্রেকফাস্ট করতে করতে একটু মর্নিং ড্রাইভ করতে যাব। তুমি আশা করছো আমি তোমাকে ব্রেকফাস্ট বানিয়ে দেব? সিরিয়াসলি? আমি কোনো ব্রেকফাস্ট বানাতে পারবো না। বাপের বাড়ি থেকে যেমন এতগুলো গাড়ি নিয়ে এসেছো, সেরকম বাপের বাড়ি থেকে কটা চাকরও নিয়ে আসতে পারতে, তাহলে তোমার একটা হিল্লে হয়ে যেত। ও, তার মানে তুমি ব্রেকফাস্ট বানাবি না? দাঁড়াও, দেখো আমি কি করি। আমাকে না বলার সাহস আজ পর্যন্ত কারোর হয়নি। এই বলে অন্তরা রেগে গিয়ে বাড়ির মধ্যে থাকা বিএমডাব্লিউটা স্টার্ট দেয়। গিয়ার নিউট্রালে রেখে জোরে অ্যাক্সেলেটর চাপে। এতে করে অন্তরার গাড়িতে এত জোরে আওয়াজ হয় যে বাড়ির সকলে একেবারে কেঁপে ওঠে। এমনকি অন্তরা সোজা সুতপার সামনে গিয়ে এমনভাবে ব্রেক কষে যে মনে হয় সে যেন সুতপাকেই চাপা দেবে। এতে করে সুতপা খুবই ভয় পেয়ে যায়। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেল? তুমি এসব কি করছো? আমাকে মেরে ফেলবে নাকি? আরে দাঁড়াও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। নতুন বউয়ের মাথায় নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আমাকে মেরে ফেলতে চাইছে। অন্তরার এরকম পাগলামি দেখে বাড়ির প্রত্যেকেই খুবই ভয় পেয়ে যায়। তাই তারা অন্তরাকে আটকানোর চেষ্টা করে। বড় বৌমা, চলো আমরা রান্নাঘরে গিয়ে ছোট বৌমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিই। মনে হয় ছোট বৌমা কাল থেকে না খেয়ে আছে তো, তাই এরকম উন্মাদ হয়ে গেছে। চলো তাড়াতাড়ি চলো। আপনাদের ভালো কথাই বললে আপনারা শুনতে পান না, তাই খারাপ ভাবে বলতে হলো। আর শুনুন, আমি কিন্তু ডায়েট মেনটেন করে চলি, তাই আমার জন্য গ্রিন টি, চিকেন স্যান্ডউইচ আর 2টো বয়েলড এগ বানাবেন। অন্তরার কথা শুনে সোনালী দেবী তাড়াতাড়ি সুতপাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। সুতপা ততক্ষণে খুব ভালো মতোই বুঝতে পারে তার ছোট যা আসলে বড় লোকের বখাটে মেয়ে, তাই সে চুপচাপ অন্তরার পছন্দের খাবার দাবার বানিয়ে অন্তরাকে দিয়ে আসে। পরের দিন থেকে অন্তরা প্রত্যেক দিনই তার বান্ধবীদের সঙ্গে একটা একটা গাড়ি নিয়ে টোটো করে ঘুরে বেড়ায়। রাস্তাঘাটে প্রচন্ড ধুলো উড়ায়, আর সেই নোংরা গাড়ি আবার বাড়ির মধ্যে নিয়ে এসে রেখে দেয়। অন্তরার গাড়ির জন্য বাগানের একটা ফুল গাছের চারাও বাঁচতে পারে না। দোতলা ছাড়া বাড়ির গ্রাউন্ড ফ্লোরে কিংবা উঠানে হাঁটার মতো কোনো জায়গাও থাকে না। মা, আপনার ছোট বৌমা শ্বশুর বাড়িকে পুরো শ্বশুর গাড়ি বানিয়ে ফেলেছে। চারিদিকে যেখানেই দেখি শুধু গাড়ি আর গাড়ি। বাড়ির উঠানে যে একটু হাঁটবো তারও কোনো উপায় নেই। আমার পছন্দের চারা গাছগুলো পর্যন্ত এই গাড়ি দিয়ে একেবারে মারিয়ে দিয়েছে। আপনি কিছু বলবেন না? এরকম অত্যাচার কতদিন ধরে সহ্য করবেন? আমি তোমার কথা বুঝতে পারছি বড় বৌমা, কিন্তু ছোট বৌমা তো বড় লোকের মেয়ে। ওর বাবা 150খানা গাড়ি না চাইতেই যৌতুকে পাঠিয়েছে। এখন ছোট বৌমাকে যদি কিছু বলি, ওর বাড়ির লোকেরা তো আমাদের ছেড়ে কথা বলবে না। কিন্তু তাই বলে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। প্রত্যেকটা জিনিসেরই তো একটা লিমিট থাকা ভালো। গাড়ি 2টো 3টে 4টেই মানায়, কিন্তু 150খানা গাড়ি ভীষণ অস্বাভাবিক। আমার তো মনে হচ্ছে ছোট বৌমার বাপের বাড়িতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দেখতে দেখতে এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সুতপা এবং তার শাশুড়ি মা যখন বাজারে যায়, তখন বাজারের লোকজন তাদের দুজনকে একেবারে ছেকে ধরে। এই যে মাসিমা, কালকে আপনার ছোট বৌমা আমার ফলের ভ্যানের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে গেছে। আমাকে তার ক্ষতিপূরণ দিতে হবে, বুঝেছেন? তোমার বৌমা আগের দিন আমার সাদা কাপড়ে কাদা ছিটিয়ে চলে গেছে। ছি, তোমার বৌমাকে কোনো শিক্ষা দীক্ষা দাওনি? খুব তো আমার মেয়েকে রিজেক্ট করেছিলে, এবার তো দেখছি তোমার কপালে এক ঘর জ্বালানি জুটেছে। আপনার বৌমা তার বান্ধবীরা সবাই এক একটা গাড়ি করে এমন ভাবে রাস্তা দিয়ে চলে যাচ্ছে যে অন্য লোকের আর ভয় যেতেই পারছে না। সাইড চাইলে আবার উল্টোপাল্টা গালাগালি দেয়, বুঝেছেন? এভাবেই সবাই মিলে তাদেরকে অনেক কথা শুনিয়ে দেয়, যার ফলে সোনালী দেবী এবং সুতপা দুজনেরই খুব খারাপ লাগে। কিন্তু তারা কি করবে বুঝে উঠতে পারে না। বাড়িতে ফিরে যাওয়ার পর তারা যখন উঠানে সারি সারি গাড়ির মাঝখান দিয়ে হেঁটে যেতে যায়, তখন সুতপা এবং সোনালী দেবী 2টো গাড়ির মাঝখানে আটকে যায়। বাজারে যাওয়ার সময় তারা কোনো মতে অন্তরার গাড়ির পেছন পেছন বাইরে বেরিয়েছিল, কিন্তু বাড়ির মধ্যে ঢুকতে যাওয়ার সময় তারা দুজনেই গাড়ির মাঝে একেবারে আটকে যায়। অন্তরা, তুমি প্লিজ গাড়িটা একটু সরাও। দেখো তো, তোমার গাড়ির মাঝখানে আমি আর মা একেবারে আটকে গেছি। আমরা তো অনেক চেষ্টা করেও এখান থেকে বেরোতে পারছি না। তুমি তাড়াতাড়ি একটু গাড়িটা সরানোর ব্যবস্থা করো। বাহ, আপনাদের তো দেখতে বেশ সুন্দর লাগছে। 150 গাড়ি মাঝখানে আটকে বড় যা আর শাশুড়ি, এরকম ক্যাপশন দিয়ে আমি আজকে ইনস্টাগ্রামে পোস্ট করব। ব্যাপারটা কিন্তু বেশ মজার। এভাবে অন্তরা তার বড় যা এবং শাশুড়ি মায়ের খিল্লি ওড়ায়। এমনকি পাড়া প্রতিবেশীও তাদের এরকম অবস্থা দেখে হাসাহাসি করে। না, অন্তরা এবার বড্ড বার বেড়েছে, আর সহ্য হচ্ছে না। এবার অন্তরার ঠিকুজি কুষ্টি আমাকে বের করতেই হবে। ভারী 150খানা গাড়ি এনে সবার মাথা কিনে ফেলেছে একেবারে।
সুতপা পরের দিন থেকে অন্তরার বাবার ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। অন্তরা এবং রূপেশের যেহেতু লাভ ম্যারেজ ছিল, তাই রূপেশের বাড়ির লোকেরা অন্তরার বাপের বাড়ি সম্পর্কে খুব একটা বেশি কিছু জানতো না। একদিন সুতপা অন্তরার বাবার গাড়ির শোরুমের সামনে গিয়ে উপস্থিত হয়। এ কি, আমাদের বাড়িতে যেরকম BMW মার্সিডিজ আছে, কই সুতপার বাবার শোরুমে তো এত দামি দামি গাড়ি নেই। মনে হচ্ছে কোনো মতে একটা শোরুম চালায়, খুব বেশি গাড়িরও তো কালেকশন নেই, অথচ মেয়ের বাড়িতে যৌতুকে 150খানা গাড়ি পাঠিয়ে দিল। সুতপার মনে মনে খুবই সন্দেহ হওয়ায় সে চুপি চুপি ইনকাম ট্যাক্সে কমপ্লেন করে দেয়। যথারীতি ইনকাম ট্যাক্স অফিসার থেকে লোকজন এসে অন্তরার বাবার আয় এবং ইনকাম সম্পর্কে তদন্ত করতে শুরু করে। আহা, আমি তো বলছি আপনি আমার কাছ থেকে কোনো ব্ল্যাক মানি পাবেন না। আমি ইলিগাল ব্যবসা করি, আপনারা শুধু শুধু আমার নামে দোষ চাপাচ্ছেন। আপনি নিশ্চয়ই এই শোরুমে কোনো প্রমাণ রাখেননি, তা আমরা আগে থেকেই খবর পেয়ে গেছি। এবার আপনার মেয়ের শ্বশুর বাড়িতে চলুন, যেখানে আপনি 150টা গাড়ি যৌতুক হিসেবে দিয়েছেন। অফিসারদের কথা শুনে সুজনবাবু একেবারে অবাক হয়ে যায়। আসলে সুজনবাবু বিদেশি ট্যাক্স ফাঁকি দিয়ে বিদেশ থেকে দামি গাড়ির পার্টস এনে এই দেশে ইল্লিগাল ভাবে বিক্রি করে। এতে করে সে অনেক টাকা লাভ করে থাকে, কিন্তু যাতে কেউ কিছু বুঝতে না পারে তাই সে 150টা গাড়ি মেয়ে শ্বশুর বাড়িতে যৌতুক হিসেবে পাঠিয়ে দেয়। কিন্তু সুজয়বাবু ঠিক করেই রাখে যে ধীরে ধীরে মেয়ে শ্বশুর বাড়ি থেকে সে গাড়িগুলো নিয়ে এসে বিক্রি করে দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই সে ধরা পড়ে যায়। অফিসাররা সেই 150টা গাড়ি শুদ্ধ সুজনবাবুর বাড়ি, শোরুম সমস্ত কিছু সিজ করে দেয়, এমনকি সুজনবাবুকে নিজেদের কাস্টাডিতে নেয়। ছি ছি অন্তরা, ছি! আমি যদি একবারও জানতাম তোমার বাবা এরকম ব্ল্যাক মানির ব্যবসা করে, আমি জীবনে কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। শেষমেশ তুমি কিনা একটা চোরের মেয়ে। তুমি আমাদের সঙ্গে যা ব্যবহার করেছো তাতে এই বাড়িতে থাকারও তুমি যোগ্য নও। যাও, এখনই এখান থেকে বেরিয়ে যাও। শাশুড়ি মায়ের কথা শুনে অন্তরা কেঁদে ফেলে, কারণ সে স্বপ্নেও ভাবেনি বাবার জন্য তাকে এরকম ভাবে বিপদে পড়তে হবে। আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো কোনো খারাপ ব্যবহার করব না। আসলে আমার বাবার ইল্লিগাল ব্যবসা সম্পর্কে আমি সত্যিই কিছু জানতাম না। এত অহংকার করা আমার মোটেই উচিত হয়নি। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। তবে দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। আমার কোনো গাড়ি চাই না, আমি গাড়ি ছাড়াই শ্বশুর বাড়িতে হাসি খুশি থাকতে চাই। অন্তরা অনেক কাকুতি মিনতি করলে সবাই তাকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে অন্তরা তার বাবার সঙ্গেও যোগাযোগ রাখা বন্ধ করে দেয়। সে তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গেই হাসি খুশি বসবাস করতে থাকে। তুহিন তার বাবা মা এবং এক বোনকে নিয়ে নৈপুকুর গ্রামে বাস করত। তুহিন পড়াশোনায় খুবই ভালো ছিল। তার ইচ্ছে ছিল একটা বড় ডাক্তার হওয়ার। তাদের গ্রাম খুবই অনুন্নত হওয়ায় সেখানে কোনো কলেজ ছিল না, তাই তার বাবা মা তাকে পড়াশোনা করার জন্য শহরে পাঠিয়ে দিয়েছিল। তুহিন শহরের হোস্টেলে থেকে পড়াশোনা করতে শুরু করে। হোস্টেলে রাহুল নামে একটি ছেলে তার সঙ্গে একই রুমে থাকতো। দুজনে কয়েকদিনের মধ্যে খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। রাহুল শহরেরই একটি ছেলে ছিল। তার বাড়ি কলেজ থেকে অনেক দূরে হওয়ায় সে হোস্টেলে থেকে পড়াশোনা করত। একদিন তুহিন তাদের গ্রাম সম্পর্কে তার বন্ধুর সঙ্গে আলোচনা করছিল। আমি তো আগে ভাবতাম গ্রামের থেকে শহর ভালো, কিন্তু এখন মনে হচ্ছে আমার গ্রামই ভালো। শহরে শুধু গাড়ি ঘোড়ার লোকজনের ভিড়, আর কিছুই নেই। আমাদের গ্রামে চারিদিক গাছপালা, নদী, পুকুর, খাল, বিলে ভর্তি। আমি তো রোজ পুকুরেই স্নান করতাম। কি? ছি ছি ছি! তুই পুকুরের জলে স্নান করিস? ছি ছি ছি! ওই জন্যই তোর গা থেকে এত গন্ধ বের হয়। যেই জলে গরু মোষকে স্নান করানো হয়, বাসন মাজা হয়, জামা কাপড় কাচা হয়, ওখানেই আবার সবাই স্নান করে? ছি! এই একদম না, আমাদের গ্রামে সব আলাদা আলাদা পুকুর আছে। গৃহস্থের কাজ আলাদা পুকুরে করা হয়, আর স্নান করার জন্য আলাদা পুকুর আছে। মেয়েদের জন্যও আলাদা পুকুর আছে, আর ছেলেদেরও আলাদা, বুঝেছিস? কি বলিস রে ভাই, গ্রামে মেয়েরাও পুকুরে স্নান করে? হ্যাঁ, গ্রামে সবাই পুকুরে স্নান করে, কারণ বাড়িতে বাথরুম নেই। পুকুরে স্নান করার মজা তুই বুঝবি না। যা, ট্যাঙ্কের ফুটন্ত জলে গিয়ে স্নান কর, যা। এই তুহিন, আমাকে তোদের গ্রামে ঘুরতে নিয়ে চল না, আমিও তোর সঙ্গে পুকুরে স্নান করব। আমি কোনোদিনও পুকুরে স্নান করিনি। কি রে, নিয়ে যাবি? বল না। হ্যাঁ, নিয়ে যাব, নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু আগে কলেজের ছুটি পড়বে, তারপর। কলেজ বন্ধ করে যাওয়া যাবে না। সেদিন থেকে রাহুলের মনে গ্রামে যাওয়ার উৎসাহ এবং কৌতূহল খুব বেড়ে গিয়েছিল। সে সবসময় তুহিনকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলতো। কলেজের ছুটি পড়লে তুহিন বাধ্য হয়ে তার বন্ধুকে তাদের বাড়িতে নিয়ে আসে। তুহিন তার বাবা এবং মায়ের সঙ্গে তার বন্ধুর পরিচয় করিয়ে দেয়।
দাদা, তুই শহর থেকে আমার জন্য কিছু নিয়ে আসিসনি কেন? তুই খুব বাজে। ও, এটা তোর বোন তাহলে? এ পড়াশোনা করে না? হ্যাঁ, 12-এ পড়ে তো। উচ্চ মাধ্যমিক পাস করার পর এর বিয়ে দিয়ে দেবে। ছেলে দেখা শুরু করে দিয়েছে মা বাবা। এত কম বয়সে বিয়ে? হ্যাঁ, আমাদের গ্রামে আরো কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়। এমনিও তো পড়াশোনায় গাড্ডু, সবসময় বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াই। সব সময় শুধু আমাকে লোকের সামনে খারাপ করবে, ভালো লাগে না। এই বলে রিঙ্কি সেখান থেকে চলে যায়। খাওয়া দাওয়ার পর তুহিন তার বন্ধুকে গ্রাম ঘোরাতে নিয়ে যায়। তোদের গ্রামটা তো একদম ফাঁকা। গ্রামে কোনো মেয়েটেয়ে থাকে না নাকি রে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। কেন, মেয়ে নিয়ে কি কাজ তোর? আয়, আমরা মাছ ধরি। আমার কাছে অনেকগুলো ছিপ আছে। আয় আয়। দূর, 2 ঘন্টা ধরে বসে আছি, একটাও মাছ উঠছে না, আর তুই ছিপ ফেলে বসেই আছিস? আরে দাঁড়া দাঁড়া, মাছ ধরা একটা ধৈর্যের কাজ, আর আমার কাছে সেটাই নেই। চল না অন্য কোথাও যাই। তারা কথা বলছিল, তখন হঠাৎ করে রাহুল কয়েকটা মেয়ের হাসির আওয়াজ পেয়ে চমকে ওঠে। সে দেখে যে কয়েকটা মেয়ে একসঙ্গে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছে। এই ভাই, এতগুলো মেয়ে একসাথে কোথায় যাচ্ছে রে? ওরা স্নান করতে যাচ্ছে পুকুরে। পুকুর? পুকুর তো ওই দিকে, তাহলে এদিকে যাচ্ছে কেন এরা? আরে গাধা, মেয়েদের স্নান করার জন্য আলাদা পুকুর আছে, ওরা ওখানেই যাচ্ছে। আরে বাহ, একসঙ্গে এতগুলো মেয়ে গ্রুপ করে স্নান করবে? দেখতে তো খুব মজা লাগবে। চল না ভাই, মেয়েদের স্নান করা দেখে আসি। রাহুল, এ তুই কি বলছিস? আমাদের গ্রামে সবাই মেয়েদের খুব সম্মান করে, আর তাছাড়া মেয়েদের পুকুরে মেয়েরা ছাড়া অন্য কোনো ছেলে গেলে তাকে শাস্তি দেওয়া হয়। আর ভাই, আমার কিন্তু এসব একদম পছন্দ নয়। বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, আর এসব আলাদা জায়গায়। আরে তুই তো সিরিয়াস হয়ে গেলি ভাই, আমি তো মজা করছিলাম। আমার স্বভাব তো খারাপ না, বুঝেছিস? চল এবার মাছ ধর মন দিয়ে। রাহুল সেই সময়ের জন্য আর কিছু বলে না, কিন্তু সে মনে মনে ফোন দিয়ে আটে। আসলে রাহুল একটা ভণ্ড ও দুষ্টু ছেলে ছিল। তার স্বভাব চরিত্র ভালো ছিল না। সে মনে মনে ঠিক করে, যে করেই হোক না কেন সে মেয়েদের স্নান করা দেখিয়ে ছাড়বে। পরের দিন তুহিন যখন দুপুরে খাবার খেয়ে ঘুমাচ্ছিল, রাহুল তাকে কিছু না বলেই তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে গ্রামে কিছু মেয়েদের পেছন করতে করতে পুকুরের ধারে চলে আসে। সে একটা বড় গাছের পেছনে লুকিয়ে পড়ে। মেয়েরা জামা খুলে টাওয়াল পরে স্নান করতে নেমে পড়ে। এই তো, এবার আমার কাজ শুরু করি। এমন ভিডিও বানাবো না, সবাই দেখতেই থাকবে। রাহুল তার স্মার্টফোন বের করে মেয়েদের স্নান করার ভিডিও করতে শুরু করে। সে অনেক দূরে থাকায় ভিডিও খুব একটা ক্লিয়ার আসছিল না, তবুও সে জুম করে করে ভিডিও রেকর্ড করার চেষ্টা করছিল। ভিডিও দেখার পর সে আবার লুকিয়ে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তুহিনদের বাড়িতে এসে সে ভিডিওটা তার এক চেনা পরিচিত বন্ধুকে পাঠায়। হ্যালো, হ্যাঁ বলো, কেমন লাগলো ভিডিওটা? মার্কেটে ছাড়লে কেমন চলবে বলো? হ্যাঁ, খুবই ভালো চলবে, কিন্তু ভিডিও খুব একটা ক্লিয়ার নয়, আরো ক্লিয়ার ভিডিও চাই। আর পুরো ভিডিও পাঠাও, এটা তো একটা ছোট ক্লিপ শুধু। আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, চিন্তা নেই, আমি এর চেয়েও ভালো ভিডিও দেবো তোমাকে। রেট কিন্তু বাড়াতে হবে। রাহুল কথা বলছিল, তখন হঠাৎ করে সেখানে তুহিন চলে আসে। কি রে, কার সাথে কথা বলছিস তুই? কিসের রেট বাড়াতে হবে? না না, কিছু না, ওই আমার বাবার ব্যবসা আছে না, ওইটাই নিয়ে একটু কথা বলছিলাম আর কি। আচ্ছা শোন, ছুটি তো শেষ, এবার আমাদের হোস্টেলে যেতে হবে কিন্তু। কি, এত তাড়াতাড়ি? না না, আমি এখন যাব না, আমার এখন অনেক কাজ আছে। মানে এখনো আমার তোদের গ্রাম ঘোরা অনেক বাকি আছে। আসলে তোদের গ্রাম আমার খুবই পছন্দ হয়েছে। চারিদিকে কত সুন্দর সুন্দর জিনিস, আহা, কতই না আনন্দ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কয়েকদিন থাকি তবে। তুহিন সবসময় রাহুলের সঙ্গে থাকায় সে পুকুরে যাওয়ার সুযোগ পাচ্ছিল না। একদিন, মা, ও মা, আমি স্নান করতে যাচ্ছি, তোমরা খেয়ে নাও, আমি স্নান করে এসে খাবো। এই কথা শুনে রাহুল খুব খুশি হয়। সে কোনো রকমে তুহিনকে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পুকুরে এসে দেখে যে রিঙ্কি একাই স্নান করছে। রাহুল এবার খুব কাছ থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে। সে ভালো করে ভিডিও করে রিঙ্কির বাড়ি ফিরে যাওয়ার আগেই বাড়ি ফিরে আসে। সন্ধেবেলা ভিডিও পাঠানোর আগে সে রিঙ্কির স্নান করার ভিডিও দেখতে থাকে। কি রে, কি দেখছিস ফোনে? দেখি দেখি, মেয়েটাকে তো আমার বোনের মতো মনে হলো যেন। ধুর, তোর বোন কোথা থেকে আসবে ফোনে? আমি ওটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। এটা একটা সিনেমা, বুঝলি? রাহুল এভাবেই কোনো রকমে সেদিন বেঁচে যায়। রাত্রিবেলা সে ভিডিওটা সঞ্জয়কে পাঠিয়ে দেয়। সঞ্জয় তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয়।
পরের দিন রিঙ্কি যখন স্নান করতে যায়, রাহুলও তার পেছন পেছন যায়। আরে রাহুল দাদা, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও, এখানে ছেলেদের আসা বারণ, কেউ দেখলে তোমাকে খুব মারধর করবে। হুম, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, তুমি চিন্তা করো না। আমি তো তোমাকে জাস্ট একটা জিনিস দেখাতে এসেছি, এই দেখো। রাহুল তার ফোনে রিঙ্কির স্নান করার ভিডিওটা দেখায়। রিঙ্কি খুব ভয় পেয়ে যায়। এ কি, এটা তো আমি, তুমি কেন করেছো এসব? ছি, তুমি কত বাজে। দাঁড়াও, আমি এখনই আমার দাদাকে সব বলে দেব। এই ভুল কাজ করো না, আমার কথা আগে শোনো, তারপর যা করার করবে। আমি যা বলছি শোনো চুপ করে। আমি কিন্তু এই ভিডিও ভাইরাল করে দেব আমার কথা যদি না শোনো। কি কথা শুনবো আমি? আমাকে ভয় দেখিও না, আমি সবাইকে তোমার এই কুকর্মের কথা এখনই জানিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা তাই, ঠিক আছে তাই হোক। এতে তো তোমারই ক্ষতি হবে, সারা গ্রামের লোক তোমার ভিডিও দেখতে পাবে। শুধু গ্রামেরই না, সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে তো সবাই স্নান করতে তোমাকে দেখতে পাবে। না, এমন করো না দয়া করে, তুমি তো আমার দাদার মতো, বলো। হ্যাঁ দাদার মতো, কিন্তু দাদা তো নয়। তোমাকে আমার সঙ্গে ঘুরতে যেতে হবে আর আমার সঙ্গে স্নানও করতে হবে। কি? না, আমি এসব কখনোই করতে পারবো না, বুঝেছো? ছি, তুমি কত বাজে। তোমার যা করার তুমি করে নাও। ঠিক আছে, তাই তো, কয়েকদিন অপেক্ষা করতে হবে, দেখ শুধু কি হয়। সারা জায়গায় আমি তোর বদনাম করে দেব। আমি এই ভিডিও আমার বন্ধুদের কাছে অলরেডি বিক্রি করে দিয়েছি। কদিন সময় দিচ্ছি, ভেবে দেখতে পারো। রিঙ্কি রাহুলের আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। রিঙ্কি তার কয়েকটা বন্ধুকে সব কথা বলে। রিঙ্কি, তুই এখনই তোর বাড়িতে জানিয়ে দে এবার। না রে, আমি জানাতে পারবো না, এতে আমারই বদনাম হবে। সবাই ওই ভিডিও দেখবে, আমার মান সম্মান আর থাকবে না। আমি অন্য কিছু ভেবেছি, আমার কাছে আর একটাই উপায় আছে, যার ফলে আমি বেঁচে যাব। এই বলে রিঙ্কি সেখান থেকে চলে যায়। সে পুকুরের ধারে বসে বসে অনেক কান্নাকাটি করতে থাকে। অনেক ভাবনা চিন্তা করার পর রিঙ্কি পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালবেলা রিঙ্কির ডেড বডি নদী থেকে উদ্ধার করা হয়। রিঙ্কির বাবা মা দাদা সবাই কান্নাকাটি করতে থাকে। কেউ কিছু বুঝতেই পারছিল না যে রিঙ্কি কেন আত্মহত্যা করেছে। এই সোমা, আমাদের কি এবার ওই রাহুলের ব্যাপারে বলে দেওয়া উচিত? না রে, বলিস না, এখন বললে আমরাও ফাঁসবো, আমাদের অন্য কিছু ভাবতে হবে। রিঙ্কি সুইসাইড করবে রাহুল একবারের জন্য ভাবতে পারেনি। এত কিছুর পরও সে ভাবে যে শেষ একবারের মতো অন্য কোনো মেয়ের স্নানের ভিডিও বানিয়ে মোটা টাকা ইনকাম করার পরই সে সেখান থেকে যাবে। পরের দিনে সে পুকুরে গিয়ে একটা মেয়ের স্নানের ভিডিও করতে থাকে। তখন হঠাৎ করে কেউ তার মাথায় খুব জোরে আঘাত করে। সে দেখে যে গ্রামের মেয়েরা বউরা সবাই মিলে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই মিলে রাহুলকে মেরে মেরে আধমরা করে দেয়। সে মাটিতে নেতিয়ে পড়ে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না তোমরা, আমি মরে যাব। তোকে তো আরো মারা উচিত, তাহলে আর কোনোদিনও মেয়েদের দিকে চোখ তুলেও তাকাতে পারবি না, শয়তান। তুহিন সেখানে এলে রিঙ্কির সব বন্ধুরা মিলে তাকে সব ঘটনা খুলে বলে। তুহিনও রেগে গিয়ে রাহুলকে অনেক মারধর করে। গ্রামের লোকেরা রিঙ্কির মার্ডারের জন্য রাহুলের বিরুদ্ধে কেস লড়ে। পুলিশ এসে রাহুলকে তুলে নিয়ে চলে যায়। রাহুলের আজীবন কারাদণ্ড ঘোষণা করা হয়। তুহিন কোনোদিনও ভাবতে পারেনি যে তার কাছের বন্ধু কখনো এটা করতে পারবে। রাহুল তার উচিত শাস্তি পেয়ে জেলের মধ্যে আফসোস করতে থাকে। এই ঘটনার পর থেকে গ্রামের লোকেরা সবাই সচেতন হয়ে পড়ে। সবাই নিজের নিজের বাড়িতে বাথরুম তৈরি করে। গ্রামের কোনো মেয়ে আর পুকুরে স্নান করতে যায় না।